এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে 3টি সুপার মাইক্রো ক্যাপ কোম্পানি নিয়ে কথা বলা হবে। তো এদেরকে সুপার মাইক্রো ক্যাপ বলা হচ্ছে কারণ এই কোম্পানিগুলো কতগুলো বিশেষ গুণাবলী রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে এগুলো একেবারে ঋণমুক্ত কোম্পানি, মানে এদের ব্যালেন্স শিট প্রচণ্ড স্ট্রং। না শর্ট টার্মে, না লং টার্মে, না লিজ লায়াবিলিটি, কিচ্ছুতেই কিন্তু এদের কোনো ঋণ নেই। আর এদের যে হোল্ডিং আর কি প্রমোটারদের কাছে যেটা রয়েছে সেটা অক্ষত রয়েছে। আপনি অনেক ছোটো ছোটো কোম্পানিতে দেখবেন যে সব কিছু ঠিকঠাক রয়েছে, কিন্তু ম্যাক্সিমাম যে হোল্ডিংটা সেটা কিন্তু প্লেজে রয়েছে। প্লেজ মানে বন্ধকে রয়েছে, সেটা কোনো ব্যাংকের কাছেই হোক, যেখানেই হোক। তো এক্ষেত্রে কিন্তু সেই কোম্পানিটা সবসময় রিস্কের মধ্যে থাকে, কারণ প্লেজে রেখে কিন্তু বড় একটা অ্যামাউন্টের টাকা কিন্তু ঋণ হিসেবে নেওয়া হয়। এক্ষেত্রে তাদের যে ইন্টারেস্ট পে করতে বা সেই টাকাটাই যে নেওয়া হয়েছে সেটা শোধ করতেই কিন্তু সেই কোম্পানির অনেকটা চলে যায়। তো সেক্ষেত্রে যে কোম্পানির প্রফিটেবিলিটিতে কিন্তু তার মানে গ্রোথে কিন্তু ভালো রকম প্রভাব পড়ে, কারণ বড় একটা অ্যামাউন্ট কিন্তু চলে যায়। তো এক্ষেত্রে এই যে 3টি কোম্পানি, এদের কিন্তু ব্যালেন্স শিট প্রচণ্ড স্ট্রং, একেবারে ঋণমুক্ত কোম্পানি, সঙ্গে এদের কোনো কিছুই কিন্তু প্লেজে নেই। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যেটা মূল আর কি, এদের বিজনেসের গ্রোথ রয়েছে। আপনি যদি লং টার্মে হিসেবে দেখেন, এরা কিন্তু কনসিস্টেন্টলি গ্রো করছে। তো এ ধরনের ছোটো কোম্পানিগুলো যেগুলো তাদের বিজনেস ভালো রয়েছে, বিজনেসে গ্রোথ রয়েছে, সেই কোম্পানিগুলো কিন্তু ভবিষ্যতে বড় কোম্পানি হওয়ার কিন্তু দম রাখে। তো এ ধরনের কোম্পানিতে কিন্তু রিটার্নের যে ব্যাপারটা সেটাও কিন্তু খুব দ্রুত এবং খুব বড় হতে পারে। তো অবশ্যই মাথায় রাখবেন এগুলো ছোটো ধরনের কোম্পানি, সেক্ষেত্রে রিস্কও কিন্তু সেরকম থাকে। আপনার রিটার্নও যেমন বেশি দেওয়ার, মানে এগুলো হয়তো 1 বছরে 200-500% রিটার্ন দিয়ে দিল, কিন্তু সঙ্গে কিন্তু যখন কারেকশন আসে সেটাও কিন্তু খুব বড় এবং দ্রুত হয়। যে 50% কারেকশন, 60% কারেকশন কিন্তু এটা যে কোনো মুহূর্তে হতে পারে। কোনো একটা ইস্যু হলো, সেই কোম্পানিরই হোক বা ওভারঅল মার্কেটেই হোক, সেখানে 30-40-50% কারেকশন কোনো ব্যাপারই না। তো এর জন্যই বারবার বলা হয় এ ধরনের কোম্পানিতে যাওয়ার আগে কিন্তু রিস্ক ম্যানেজমেন্টটা ঠিক করে নেবেন। এমন ক্যাপিটাল ডিপ্লয় করবেন যেটা ডুবে গেলেও কিন্তু আপনার কোনো যায় আসে না, সেরকম ব্যাপার। তো এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটি, এদের যে ফান্ডামেন্টাল, ফিনান্সিয়াল বা বিজনেস যেটুকুই আর কি ওভারভিউ একটা নিয়ে নেওয়া হবে, এতে এই কোম্পানিগুলোর সম্বন্ধে একটা ধারণা আসবে এবং এই মানে এগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না সে ব্যাপারেও কিন্তু একটা সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। তো যাই হোক, চলে আসি কোম্পানিগুলো পরিচয়ে। তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে অ্যারোফেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো এটা খুব একটা বেশি দিন মার্কেটে কিন্তু হয়নি, এটা 2023-এর শেষের দিকে মার্কেটে নেমেছে। তখন থেকে এখন পর্যন্ত কিন্তু রিটার্ন দেয়নি তেমন, একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এই কোম্পানি যদি বিজনেস দেখেন, এরা স্টিল প্রোডাক্ট তৈরি করে। স্টিল প্রোডাক্টের মধ্যে যে হোসগুলো হয় সেই হোসগুলো এরা তৈরি করে, এবং এক্ষেত্রে কিন্তু বলতে গেলে একেবারে লিডিং কোম্পানিদের মধ্যে এটা রয়েছে ভারতের মধ্যে। তো দেখুন এদের যে প্রোডাক্টগুলো, প্রোডাক্টের যে স্টেনলেস স্টিল হোসগুলো হয় সেগুলো, প্রোডাক্টেড স্টেনলেস স্টিল হোস উইথ ব্রেড সেগুলো, তারপরে স্টেনলেস স্টিল হোস অ্যাসেম্বলিজ, তারপরে গ্যাস হোসগুলো তারা তৈরি করে, তারপরে সোলার হোস, ফিটিং অ্যান্ড কানেকশনের যে জিনিসগুলো থাকে স্টিলের সেগুলো তৈরি করে, ইন্টারলক হোসগুলো তারা তৈরি করে, তারপরে হাই প্রেশার হোসগুলো তারা বানায়। তো এক্ষেত্রে কিন্তু বলতে গেলে তারা মার্কেট লিডার কোম্পানি আর কি। মার্কেট লিডার বলতে মার্কেট লিডার যারা রয়েছে তাদের মধ্যে অন্যতম এই কোম্পানি। তো এদের প্রোডাক্টগুলো দেখতেই পাচ্ছেন ছবিতে কী ধরনের এরা ব্যবসা করে, কিসের ব্যবসা করে। তো এই কোম্পানির যদি প্রোডাক্ট দেখেন, প্রোডাক্ট রেঞ্জও কিন্তু অনেকটাই বড় রয়েছে, প্রায় 244টির মতো প্রোডাক্ট রয়েছে, 136টি প্রজেক্টে এরা কাজ করেছে, 100 কিন্তু ডিজাইন করেছে 100-র মতো। এর যদি ক্লায়েন্টগুলো দেখেন, বড় বড় ক্লায়েন্ট রয়েছে, বেঙ্গল এনার্জি, ভারত ইলেকট্রনিক্স, তারপরে বিকে, তারপরে আপনার এয়ার প্রোডাক্টস, যে পপুলার নামগুলো বলি, পিক্স রয়েছে, পিডিলাইট ইন্ডাস্ট্রি এর ক্লায়েন্ট রয়েছে, তারপরে এনএফএল এদের ক্লায়েন্ট রয়েছে, কেএসকে, তারপরে বড় বড় যে ক্লায়েন্টগুলোর মধ্যে ইন্ডিয়ান অয়েল রয়েছে, তারপরে গান্ধার রয়েছে, তারপরে ডিসিএম শ্রীরাম রয়েছে, ভেলের মতো কোম্পানি রয়েছে, টাটা মেটালিক্সের মতো কোম্পানি রয়েছে, তারপরে জয় বালাজি গ্রুপ রয়েছে, ভারত ইলেকট্রনিক্স, মানে সব বড় বড় ক্লায়েন্ট। মানে কোম্পানি ছোট হলেও কিন্তু ক্লায়েন্ট বেসটা এরা কিন্তু দিন দিন স্ট্রং করছে। তো যাই হোক, বুঝতে পারলেন মোটামুটি এই কোম্পানি কেমন বিজনেসটা করছে আর কি। বিজনেস নেটওয়ার্কও কিন্তু অনেকটাই বাড়িয়েছে এই কোম্পানি খুব দ্রুত। এর যদি আপনি রিটার্ন দেখেন, দেখুন মার্কেটে খুব কম সময়ে, মানে 6 মাস, 1 বছরের মতো, 1 বছরের কম হলো মার্কেটে, গত 1 মাসে কিন্তু ভালো রকম গতি এসেছে। 1 মাসের হিসাবে দেখলে ইদানিং 23.55% মতো রিটার্ন দিয়েছে, কিন্তু লং টার্মে হিসাবে, মানে যখন থেকে মার্কেটে নেমেছে তখন থেকে কিন্তু এখনও 12% মতো নেগেটিভে রয়েছে। 144 টাকায় বর্তমানে চলছে। তো
তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, দেখুন মার্কেট ক্যাপিটাল মাত্র 855 কোটি, মানে একেবারেই স্মল ক্যাপ ধরনের কোম্পানি। আর প্রাইস আর্নিং রেশিও 57.2 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 32.4% মতো রয়েছে, খুব সুন্দর রয়েছে। বুক ভ্যালু 21.2 রয়েছে, বর্তমানে 143 টাকার আশেপাশে চলছে। ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না। এখন যদি এদের বিজনেসটা দেখেন, বিজনেসে গ্রোথ রয়েছে কিনা দেখুন। 2018-তে এদের সেলস হতো 122 কোটি, পরের বছর সেটা বেড়ে হলো 145 কোটি, তারপরের বছর 144 কোটি, কোভিড টাইম ছিল তখন, তারপরে 21-এ 145 কোটি, তারপরে দেখুন কোভিড কাটিয়ে 241 হলো 2022-এ, 2023-এ 269, এখনও কিন্তু 2024-এর কিন্তু রেজাল্ট বেরোয়নি বা সেই ডেটাগুলো আপডেটেড নেই, কারণ একেবারেই নতুন কোম্পানি। প্রফিটেবিলিটি যদি দেখেন, 2018-তে প্রফিটই করতো না, জিরো, সেটা এখন 30 কোটি, প্রত্যেক বছর কনসিস্টেন্টলি গ্রো করছে। 0 থেকে 7 হলো 2019-এ, তারপরে 5, 6, তারপরে দেখুন 28, তারপরে এখন 30। তো এই কোম্পানি যদি ব্যালেন্স শিটটা দেখেন, ব্যালেন্স শিট যেটা প্রথমেই বলা হলো যে ব্যালেন্স শিট প্রচণ্ড স্ট্রং। দেখুন 248 কোটির শক্তপোক্ত রিজার্ভ রয়েছে, যেখানে এদের মার্কেট ক্যাপিটালই 2000 কোটিরও নয়, সেখানে তাদের রিজার্ভই রয়েছে 248 কোটি এবং খুব দ্রুত গ্রো করছে। 2018-তে ছিল মাত্র 12 কোটি, 25 হলো, 30 হলো, 36 হলো, 63 হলো, 91 হলো, একেবারে 248। আর ঋণ যেটুকু ছিল এখন সব মিটিয়ে জিরো, একেবারে ঋণমুক্ত কোম্পানি। লং টার্মে 12 লাখের মতো ঋণ দেখাচ্ছে, মানে এটা মানে কোনো ধর্তব্যের মধ্যেই ধরা যায় না, কারণ 248 কোটির তাদের ক্যাশ রয়েছে। তো এই কোম্পানির যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন, দেখুন ম্যাক্সিমাম রয়েছে কিন্তু প্রোমোটার 70%ই বলা যায়, 66.99। এফআইরাও কিন্তু নজর দিয়েছে এবং ডিএইরাও দেখুন 0.36% এফআই রয়েছে। আর যে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর প্রায় 6%-এর কাছাকাছি রয়েছে। মানে এত ছোটো কোম্পানিতে এফআই ডিএইরা যে রয়েছে, সেটা কিন্তু আমাদের মতো রিটেল ইনভেস্টারদের কিন্তু একটা ভরসা যোগাবে। আর পাবলিক রয়েছে 26.82%-এর মতো। তো যে ডেটাগুলো দেখলেন, শেয়ার হোল্ডিং প্যাটার্নই হোক কিংবা ব্যালেন্স শিট, তো একেবারে এ ক্লাস। আর সেলস এবং প্রফিটেবিলিটিতে কিন্তু জবরদস্ত গ্রোথ রয়েছে। তো এই কোম্পানিটিকে কিন্তু আপনারা ছোটো কোম্পানি হিসেবে স্টাডি করতে পারেন। এরপরের যেটা কোম্পানি রয়েছে, তো তার আগে দেখে নিন যে এটা প্লেসে রয়েছে কিনা। তার জন্য আপনাকে যেতে হবে মানি কন্ট্রোলে, তো সেখানে দেখবেন একেবারেই প্লেস নেই কোনো। তো এই ধরনের ছোটো কোম্পানিতে এই ব্যাপারটা কিন্তু দেখতে হয়। দেখবেন যে অনেক কোম্পানিতে প্রোমোটার হোল্ডিং প্রচুর রয়েছে, কিন্তু বেশিরভাগই কিন্তু প্লেসে রয়েছে। তো এই কোম্পানি সেই ব্যাপারটা চেক করে নেবেন। তো এরপরের যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে টানফাক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো এটা কিন্তু একটা কেমিক্যাল সেক্টরের স্টক এবং বহুত দিন ধরেই ব্যবসা করছে। 1972 সালে এটা ইনকর্পোরেটেড হয়েছিল। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরির ক্ষেত্রে কিন্তু এটা লিডিং কোম্পানিদের মধ্যে একটা, মানে ভারতের মধ্যে যে লিডিং কোম্পানিগুলোর মধ্যে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে খুব পপুলার এবং খুব চাহিদা রয়েছে এই কোম্পানির। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরির ক্ষেত্রে কিন্তু এরা স্পেশালিস্ট, আর এর যে ডেরিভেটিভগুলো তারা তৈরি করে। তো এটা আর কি বিভিন্ন ধরনের যে কেমিক্যাল থাকে, তার মধ্যে অর্গানিক যে কেমিক্যাল সেটা ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে কিন্তু এরা স্পেশালিস্ট। তো এই কোম্পানির যদি আপনি প্রোডাক্টগুলো দেখেন, প্রোডাক্টগুলো দেখুন যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপরে ডাইলুটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যালুমিনিয়াম ফ্লোরাইড, সালফাইড অ্যাসিড, পটাশিয়াম ফ্লোরাইড, তারপর পটাশিয়াম বায়োফ্লোরাইড। তো এ ধরনের বিভিন্ন ধরনের কিন্তু তাদের প্রোডাক্ট রয়েছে। সেই প্রোডাক্টগুলো কিন্তু তারা যে বিজনেসটা কিন্তু গ্লোবালি তারা বিজনেস করে, শুধু আমাদের দেশে না, বিদেশের সঙ্গেও কিন্তু এরা এখন বর্তমানে বিজনেস শুরু করেছে আর কি, বিজনেস নেটওয়ার্ক দিন দিন বাড়াচ্ছে। তো এই কোম্পানি যদি রিটার্ন দেখেন, গত 6 মাসে 6%-এর মতো রিটার্ন, মাত্র 1 বছরে 52%-এর মতো কিন্তু একটা ডিসেন্ট রিটার্ন দিয়েছে। 5 বছরে দেখুন 846%-এর মতো রিটার্ন, আর এখনও হাই থেকে কিন্তু একটা কারেকশনে রয়েছে। আপনি যদি ঠিকঠাক দেখেন, মোটামুটি 22-25%-এর মতো কিন্তু কারেকশনে রয়েছে। বর্তমানে 2081 টাকার আশেপাশে চলছে। তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, 2000 কোটির উপরে এর মার্কেট ক্যাপিটাল রয়েছে, পি কিন্তু ঠিকঠাকই রয়েছে 33.4, রিটার্ন অন ইকুইটি খুব সুন্দর রয়েছে 34.4%-এর মতো, বুক ভ্যালু 208 রয়েছে, বর্তমানে 2084 টাকার আশেপাশে চলছে। ফেস ভ্যালু 10ই রয়েছে, আবার ডিভিডেন্ডও দিচ্ছে 0.31% হিসাবে। মানে কোনো কোম্পানি ডিভিডেন্ড দিচ্ছে মানে কিন্তু তার ব্যালেন্স ইজ স্ট্রং, তার মধ্যে ক্যাশ রয়েছে, মানে জমা ক্যাশ রয়েছে। তো সেটাই দেখে নেব। তো তার আগে দেখে নেব এই কোম্পানির বিজনেসে কেমন গ্রোথ হয়েছে। দেখুন 2018-তে এদের সেলস হতো 162 কোটি, তারপরে 222 হলো, তারপরে কোভিড টাইমে একটু কমে গিয়েছিল, তারপরে 320 হলো, 375 হলো, এখনও 391, থার্ড কোয়ার্টার অবধি। ফোর্থ কোয়ার্টার কিন্তু আরও অ্যাড হবে। প্রফিটেবিলিটি দেখুন কনসিস্টেন্টলি গ্রো করছে। 2018-তে 10 কোটি ছিল, সেটা এখন 62 কোটি, প্রত্যেক বছরই কিন্তু তারা বাড়াচ্ছে। মাঝখানে কোভিড টাইমে একটু কমে গিয়েছিল। ব্যালেন্স শিট যদি দেখেন, দেখুন
এটারও ব্যালেন্স শিট কিন্তু একেবারে এ ক্লাস ব্যালেন্স শিট। 2018-তে 3 কোটি রিজার্ভ ছিল, সেই এখন 198 কোটি রিজার্ভ। প্রত্যেক বছর কনসিস্টেন্টলি গ্রো করছে তারা, কারণ তারা প্রফিটেবল কোম্পানি, প্রফিটেবিলিটি তাদের রয়েছে, তো তার থেকেই তারা ক্যাশ তারা জমায়। তো ঋণ যদি দেখুন আগে যে ঋণ ছিল 93 কোটি, 50 কোটি, 37 কোটি, এখন একেবারে জিরো। এটা লং টার্মে না শর্ট টার্মে। তো এই কোম্পানির ব্যালেন্স শিট নিয়ে কিছু বলার নেই, এটাই মেন ফোকাস ছিল যে তাদের ব্যালেন্স শিট কিন্তু প্রচণ্ড স্ট্রং। শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখেন 51.82% মতো রয়েছে প্রমোটর, এফআইরা আপাতত নেই, ডিআই সামান্য রয়েছে 0.11% হিসাবে, আর বাকিটা রয়েছে পাবলিক 48.8% মতো। তো এই কোম্পানিরও ডেটাগুলো ভীষণ পজিটিভ রয়েছে, তো এটাকেও আপনারা স্টাডি করতে পারেন। আচ্ছা, এরপরের যেটা কোম্পানি, সর্বশেষ কোম্পানি, সেটা হচ্ছে প্রিন্টি ইন্টারন্যাশনাল লিমিটেড। তো এই কোম্পানি কিসে বিজনেস করে? এরা ফার্নিচার এবং যে ইন্টেরিয়রের যে কাজগুলো হয় একটা বিল্ডিংয়ের ক্ষেত্রে, একটা বাড়ির ক্ষেত্রে। তো দেখুন এদের প্রোডাক্টগুলো, এদের যে ওয়েবসাইটে গেলেই দেখতে পারবেন এদের প্রোডাক্টগুলো। বিভিন্ন ধরনের চেয়ার, টেবিল, সাজ সরঞ্জাম যে থাকে আর কি, সাজানোর জিনিসপত্র, সেগুলো এরা তৈরি করে। তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখুন গত 6 মাসে 4% মতো সাধারণ রিটার্ন, গত 1 বছরে 6% মতো রিটার্ন, গত 5 বছরে আর কি, 5 বছর তো হয়নি, 2022-এর মাঝামাঝি এটা মার্কেটে নেমেছিল, তখন থেকে এখন পর্যন্ত 135% মতো রিটার্ন দিয়েছে। 179 টাকায় বর্তমানে চলছে। তো একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, দেখলেই বুঝতে পারছেন। আর এটাও কিন্তু হাই থেকে মোটামুটি ভালো রকম কারেকশনে রয়েছে, 30%-এর উপরে কিন্তু কারেকশনে রয়েছে। তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নেন, এর মার্কেট ক্যাপিটাল মাত্র 239 কোটি। তো বুঝতেই পারছেন কত ছোটো ধরনের কোম্পানি, মাইক্রোক্যাপ ধরনের কোম্পানি। প্রাইস আর্নিং রেশিও 22.9 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 23.6%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 38.6 রয়েছে, আর বর্তমানে 179 টাকায় চলছে। ফেস ভ্যালু 10 রয়েছে, ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না। এখন দেখে নিন এদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে, এটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। 2018-তে ছিল এদের যে সেলস 10 কোটি, পরের বছর সেটা 24 কোটি হলো। কোভিড টাইমে কমে গিয়েছিল 23 কোটি, 37 কোটি, তারপরে দেখুন 37 থেকে 57 কোটি 2022-এ, 2022 থেকে 23-এ 57 থেকে 83, এবারে থার্ড কোয়ার্টার অবধি 90, যেটা কিন্তু আরও যুক্ত হবে, ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে এখনও। প্রফিটেবিলিটি দেখুন 2018-তে মাত্র 1 কোটি ছিল, তারপরে 2 কোটি, 3 কোটি, 4 কোটি, 7 কোটি, এবারে 10 কোটি। মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা গ্রোথ দেখাচ্ছে তাদের বিজনেসে। তো এই যদি ব্যালেন্স শিটটা দেখেন, তো ব্যালেন্স শিট প্রত্যেকটি যে এই কোম্পানিগুলো যেগুলোর ব্যালেন্স শিট দেখানো হচ্ছে প্রত্যেকটি স্ট্রং, এটারও স্ট্রং। দেখুন 39 কোটি এদের রিজার্ভ রয়েছে, এটাও খুব দ্রুত গ্রো করছে। 2018-তে মাত্র ছিল 2 কোটি, সেটা এখন 39 কোটি। আর ঋণ একেবারেই ঋণমুক্ত কোম্পানি, না লং টার্মে না শর্ট টার্মে না লিজ লায়াবিলিটির কিচ্ছু নেই। তো প্রচণ্ড স্ট্রংয়ের ব্যালেন্স শিট। যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন 64%-এর মতো রয়েছে প্রমোটর, 64.5%। এফআইরা আপাতত নেই, কিন্তু ডিআইটা কিন্তু নজর দিয়েছে, দেখুন 0.75%-এর মতো। আর ইদানিং ধীরে ধীরে কিন্তু তারা বাড়াচ্ছে তাদের হোল্ডিং, 0.22% ছিল, সেখান থেকে 0.75% হয়েছে। আর বাকিটা রয়েছে পাবলিক 34.65%-এর মতো। তো যে ডেটাগুলো দেখলেন আর কি এই কোম্পানির ক্ষেত্রে, সেগুলো কিন্তু পজিটিভ রয়েছে। তো ওভারঅল যে দুটি কোম্পানি নিয়ে আলোচনা করা হলো, প্রত্যেকটিরই কিন্তু ডেটাগুলো স্ট্রং রয়েছে। কোম্পানিগুলো ছোট, কিন্তু এদের যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন হোক, এদের ব্যালেন্স শিট তো বলাই হলো একেবারে এ ক্লাস ব্যালেন্স শিট। আর যে সেলস এবং প্রফিটেবিলিটির মধ্যে কিন্তু কনসিস্টেন্ট গ্রোথ রয়েছে। তো সেই জন্য এই কোম্পানিগুলো পরিচয় করে দেওয়া হলো। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। একটা বিষয় অবশ্যই, এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয়, কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই, কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি, যা অনুভব করছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনাদের এই কোম্পানিগুলো সম্বন্ধে কী মতামত অবশ্যই লিখে জানাবেন। আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, এদের যে আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।